শ্রীযুত সুদীপ রায় বর্মন, তিনিও আমাদের ত্রিপুরা বিধানসভার অন্যতম নির্বাচিত সদস্য, কংগ্রেস নেতা। আপনারা যারা উপস্থিত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ, আমার শ্রদ্ধাভাজন, আমার সমবয়সী যারা আছেন এবং বয়সের দিক থেকে যারা অনুজ, আপনাদের সবাইকে নারী পুরুষ নির্বিশেষে আন্তরিকভাবে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং ইন্ডিয়া মঞ্চ, যেটা ত্রিপুরায় জাতীয় আদলে তৈরি হয়েছে, এখানে 8টা পার্টি তারা একটা জায়গায় এসেছেন, এর পক্ষ থেকেও প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। কালকে চৈত্র সংক্রান্তি, তাই আপনাদের এখানে আসতে আমার একটু দেরি হয়েছে। শহরের মাঝখান দিয়ে আসার সুযোগ নেই, পয়সা নেই, তবু মানুষ মনে করেন একটা ধারণা এই সময়ে যে কাপড় জামা বিক্রি হয়, স্টক ক্লিয়ারেন্স, বোধহয় সস্তায় পাওয়া যায়, কিন্তু অনেকেই জানেন না এই বাজারে বিক্রির জন্যে 6 মাস আগে থেকে পশ্চিমবাংলার হাওড়াতে এই সস্তায় জামা কাপড়গুলি তৈরি হয়, এগুলি এখানে বিক্রি হয়। যারা কেনেন অধিকাংশ ঠকে যান, কিন্তু তারপরে কেনেন, কি করবেন? তো ফলে এটা অতিক্রম করে আসতে গিয়ে একটু সময় লাগলো, মার্জনা করবেন। বাংলা বছরের শেষ দিন, পরদিন বাংলা নববর্ষ। ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আমি আগাম সুযোগ যেহেতু পেয়েছি, আপনাদের এবং আপনাদের মাধ্যমে ত্রিপুরার সমস্তাংশ মানুষদের দলমত নির্বিশেষে এই শুভ নববর্ষ সম্মিলিতভাবে সৌহার্দ্যের পরিবেশে প্রতিপালনের জন্য সবাই ইতিবাচক ভূমিকা নেবেন, উদ্যোগ নেবেন। আমার আগে দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনেছেন, আমাদের সবারও সময় নির্ধারিত আছে। আমি এই সময়ের মধ্যে স্বল্প পরিসরে কয়েকটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। ভোটের প্রস্তুতি যখন শুরু হয়েছে আমাদের দেশে, তখন আমরা দেখছিলাম বিজেপির তরফ থেকে একটা প্রচার, মোদি মানে গ্যারান্টি, গ্যারান্টি মানে মোদি, অর্থাৎ যা বলবেন তাই করবেন, যা বলেছেন তাই নাকি করছেন। এভাবে বিষয়টাকে উপস্থিত করার চেষ্টা হয়েছে বিজেপির তরফ থেকে। এটা মোদি সাহেবই ঠিক করে দিয়েছেন। ফোকাস তো মোদি তার নিজের দিকের থেকে অন্য কারোর দিকে যাক, এটা তিনি চান না। আসলে গ্যারান্টিটা কি? মোদি সাহেবের গ্যারান্টি হচ্ছে মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, টাকার দাম কমে যাওয়া, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নিচে চলে যাওয়া, কর্মরতদের কাজ হারানো, কারখানা বন্ধ হয়ে যাওয়া, এটা হচ্ছে গ্যারান্টি, 10 বছরের অভিজ্ঞতা। আর গ্যারান্টি হচ্ছে বেকারদের সংখ্যা বৃদ্ধি। আপনারা অনেকেই জানেন আমাদের দেশের লোক সংখ্যা এখন 140 কোটি। 18 থেকে 35 বছরের যারা, তাদের সংখ্যা হচ্ছে 100 জনের মধ্যে 66 জন, পৃথিবীর কোন রাষ্ট্রে নেই। আর এই যে যুবকরা, যুবতীরা, তাদের মধ্যে যারা শিক্ষিত, মাধ্যমিক, দ্বাদশ মান, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের মধ্যে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এই সবটা মিলালে পর তথ্য থেকে বেরিয়ে এসছে এদের মধ্যে 83% বেকার। তাহলে মোদি 10 বছর যাবৎ প্রধানমন্ত্রী,
14তে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি করে চাকরি হবে। কোথায় চাকরি? তাহলে গ্যারান্টিটা কি? গ্যারান্টি হচ্ছে বেকারি বৃদ্ধির গ্যারান্টি। গত 10 বছরে আমাদের দেশের, গত 50 বছরে বেকার বৃদ্ধির যে হার, তার সমস্ত কিছুকে চৌপাট করে দিয়ে, অতিক্রম করে নূতন ব্যর্থতার রেকর্ড স্থাপন করেছেন মোদী সরকার। তাহলে এটাই হচ্ছে গ্যারান্টি। মানুষ যখন এগুলো পাল্টা দেশের কোণে কোণে ছুড়ে দিচ্ছেন, প্রধানমন্ত্রী এবং বিজেপি দলের নেতা নেত্রী যারা ভোট জড়ো করবার জন্য ঘুরছেন, তাদের কাছে যখন মানুষের প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে, ইদানিং আমরা লক্ষ্য করছি মোদি গ্যারান্টি এখন আর বলছে না। আমি কালকে বেলুনিয়া মহকুমা, শান্তিবাজার মহকুমায় 2টো সভাতে উপস্থিত থাকবার আমার সুযোগ হয়েছিল। আমি যাওয়ার পথে দেখছিলাম যে মোদি গ্যারান্টির এই যে বড় বড় হাউস বিজ্ঞাপন, এগুলি আর দেখা যাচ্ছে না। এখন নতুন কিছু বিজ্ঞাপন আমাদের আশিস বাবু তার ছবি ছাপিয়ে শ্রমিক, কৃষক, মায়েরা, বোনেরা, তাদের ছবি দিয়ে, তাদেরকে দিয়ে প্রশ্ন করানো হচ্ছে বিজেপির কাছে, উন্নয়ন করেছ, আমার কি উন্নতি করলে? ভোটের আগে ভোট চাইতে এসছ, জবাব দাও। খুব সুন্দর একটা এই পোস্টার, খুব বড় ধরনের পোস্টার। এটা আমি যাওয়ার সময় দেখলাম। ফিরে যখন আমি আসছি তখন দেখলাম মোদি সাহেবের ছবি দিয়ে নতুন আরেকটা বড় এই ধরনের মানে পোস্টার লাগিয়েছে বিজেপি। তাতে কি? সবার আগে প্রথম প্রশ্ন রাষ্ট্র। হঠাৎ করে মনে হয়েছে রাষ্ট্রের কথা মনে হয়েছে। আপনাকে পাল্টা বলছি, আপনার হয়ে যারা ভোট চান তাদের উদ্দেশ্য সবিনয়ে জিজ্ঞেস করছি, রাষ্ট্রটাকেই তো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার। রাষ্ট্রের কথা বলছেন, এই রাষ্ট্রের উৎপত্তির দিন থেকে এর বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করছেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তৎকালীন আরএসএস, তাদের কোনো ভূমিকা ছিল? তারা এই সংগ্রামের পিঠে ছুরি মেরেছে, ব্রিটিশের পায়ে তেল মেখেছে। তাদের বিরুদ্ধে কেন সংগ্রাম যারা করছেন, তাদের বিরুদ্ধে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করেছে। দেশ স্বাধীন হলো, সংবিধান তৈরি হচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 250-এর মতো প্রতিনিধি, তখনও দেশে নির্বাচন হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিনিধিদের নিয়ে, আরএসএস এর প্রতিনিধিরাও ছিলেন, তখনও জনসংঘ তৈরি হয়নি। জনসংঘ তৈরি হয়েছে 1951 সালে। আরএসএস এর কথা বলছি। এই আরএসএস এই সংবিধান বিরোধিতা করেছে, জাতীয় পতাকা, তেরঙ্গা ঝান্ডা বিরোধিতা করেছে, জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের গর্বের ধন, উই ফিল প্রাউড অফ হিম, তার রচিত কবিতা, তার মধ্যে সুরের সংযোজন করে পৃথিবীর 3টা রাষ্ট্রে, ভারত সহ, জাতীয় সঙ্গীত সেখানে গীত হয়। তারা বলছে না, এই জনগণমন গাওয়া যাবে না, এটা জাতীয় সঙ্গীত হতে পারে না। এগুলোর বিরোধিতা প্রথম থেকে তারা করেছে। রাষ্ট্রের বেদি বলে তার উৎপত্তির দিন থেকে তারা একের পরে এক আক্রমণ সংগৃহীত করার চেষ্টা করেছে। এখন আপনি রাষ্ট্রের কথা বলছেন। এই 26টা-27টা রাজনৈতিক দল আজ থেকে 7-8 মাস আগে যে মঞ্চ তৈরি করেছে, তাদের কি স্লোগান? দেশ রক্ষা করতে হবে, রাষ্ট্রের সংহতি রক্ষা করতে হবে। এই দুটোর কোনোটাই সম্ভব না যদি আমাদের দেশের সংবিধান, তাকে যদি আমরা রক্ষা করতে না পারি।
কেন এই প্রশ্ন আসলো? মোদির নেতৃত্বে বিজেপি সরকার পেছন থেকে আরএসএস এদেরকে নিয়ন্ত্রিত করছে, পরিচালনা করছে। এরা এই সংবিধানের বেদিমূলে অনবরত অবিরাম একের পর এক আক্রমণ সংঘটিত করে চলেছে। আমাদের সংবিধানের অন্যতম যে মূল বক্তব্য গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্রের মূল কথা কি? সবাই কথা বলবেন, নিজের মনের ভাব স্বাধীনভাবে ব্যক্ত করবেন, সমালোচনা করার অধিকার থাকবে। সরকারের ভুল ত্রুটি আপনার উপলব্ধি থেকে যেটা আপনি চিহ্নিত করবেন, এর বিরুদ্ধে আপনি কথা বলবেন। সরকারের কাছে জনজীবনের, দেশের, রাষ্ট্রের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ বিষয় সরকার যখন কিছু করছে না, তার কাছে আপনি আপনার পরামর্শ, প্রস্তাব উপস্থিত করবেন। এটাই তো গণতন্ত্র, নাগরিক অধিকার, নাগরিক স্বাধীনতা। প্রচার মাধ্যম, ছাপা প্রচার মাধ্যম, ইলেকট্রনিক প্রচার মাধ্যম, এখন নতুন করে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া। তখন এগুলি ছিল না যখন আমাদের সংবিধান তৈরি হয়। এই যে সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যম, এদেরকে বলা হয়ে আসছে আমাদের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ চতুর্থ স্তম্ভ। এরা দেখবে, এরা শুনবে, এটাই এই প্রচার মাধ্যমের ভিত্তি করে জনগণের কাছে উপস্থিত করবেন, কিন্তু তথ্যের বিকৃতি করবেন না, সত্যের অপলাপ করবেন না, মন গড়া তথ্য উপস্থিত করবেন না। যদিও আজকাল এই জিনিস হরবাগত হচ্ছে। আমি সংবিধান তৈরির সময় থেকে কথা বলছি। কি বলা হয়েছে? তথ্যের বিকৃতি করবেন না। সংবাদ আপনি তৈরি করতে পারেন না, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা যারা পত্রিকার মালিক, পত্রিকা যারা চালান, আপনাদের যে নিজেদের মতামত, নিজেদের বক্তব্য, নিজেদের চিন্তা, এটা আলাদা করে সম্পাদকীয় কলামে অথবা সম্পাদকীয় যে পৃষ্ঠায় লেখা হয় তাতে সাব এডিটোরিয়াল কলামে আলাদা করে প্রবন্ধ লিখে আপনারা আপনাদের মত উপস্থিত করবেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে আমাদের গণতন্ত্রের একটা দিক। এগুলোর উপর আক্রমণ আসছে। কথা বলার অধিকার কোথায়? মত প্রকাশের স্বাধীনতা কোথায়? এগুলো তো একের পর এক আক্রান্ত হচ্ছে। সংবাদপত্র তো বদল দাবা করে ফেলেছে। আপনারা বুঝতে পারছেন সমস্ত জিনিস। এর সঙ্গে ধর্মনিরপেক্ষতার যে প্রশ্ন, আমাদের দেশ ভাগ হয়েছে, ধর্মের ভিত্তিতে ভাগ করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, এবং এর পেছনে আরএসএস এর পরোক্ষ মদত ছিল। কারণ আরএসএস এর সঙ্গে যুক্ত 1951 সালে যে জনসংঘ দল তৈরি হলো, তার যিনি নেতা, তারা মুসলিম লীগের সাথে মিশে এই ভারতবর্ষে একাধিক রাজ্যে সরকার চালিয়েছে। আমি উল্লেখ করলাম, বিস্তৃত যাচ্ছে না। আর যাতে এই ভারতবর্ষকে ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে ভাগ করতে না পারে। এই ভারতবর্ষে হিন্দু আছেন, মুসলমান আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, অন্যান্য বিভিন্ন ধর্মের লোক আছেন। হিন্দু ধর্মের মধ্যেই তো কত ভাগ বিরাজন, অসংখ্য। এই ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে হবে, সংহত রাখতে হবে, সুদৃঢ় করতে হবে, তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এ না হলে পর মাটির তলার যে অফুরান প্রাকৃতিক সম্পদ, তার উপরে যে প্রাকৃতিক সম্পদ, সবচেয়ে বড় প্রকৃতির সম্পদ হচ্ছে মানব সম্পদ।
এই তিনটাকে একসাথে যদি আমরা করতে পারি, বিভক্ত হওয়ার পরেও এই যে ভারত সঠিক পরিকল্পনা তৈরি করে তাকে বাস্তবায়নের জন্য আন্তরিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্রের যারা ধারক বাহক তারা যদি ঠিকভাবে আমাদের দেশকে চালাবার চেষ্টা করে, পৃথিবীর সামনের সারির প্রথম সারির অন্যতম রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করা সম্ভব। এটা করতে গেলে পর একতা চাই, সংহতি চাই। এটার জন্যে এই ধর্ম নিরপেক্ষতার মতাদর্শ আমাদের সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মূল কথা কি? ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সরকার সবার। যদিও সরকার সবার দিকে চাকায় না, কিন্তু সাধারণভাবে আমরা বলি আমাদের সরকার। এটা ভালো বলা যে রাষ্ট্র সবার। ধর্ম আপনি করতে চাইলে করবেন, করতে না চাইলে করবেন না। ধর্মান্তরিত হতে চাইলে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। বাবা সাহেব আম্বেদকর হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, আমাদের এই সংবিধানের প্রণেতা, যে কমিটি ড্রাফট করেন তার সভাপতি ছিলেন। তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম অবলম্বন করলেন। হাজার হাজার লাখো লাখো তপশিলি পেছনে পর অংশের মানুষ, দলিত মানুষ, তাদের নিয়ে তার কি বক্তব্য? হিন্দু ধর্মের বিরুদ্ধে তার ক্ষোভ। কিসের ধর্ম? আমরা তো এই ধর্মাবলম্বী, অনাহার, অর্ধাহার, মাথা গুঁজবার জায়গা নেই, লজ্জা নিবারণের কাপড় নাই, ছেলে মেয়েদের পড়বার সুযোগ নাই, অসুস্থ হলে পরে চিকিৎসার সুযোগ নাই, রাস্তায় রাজপথে কাতরাতে কাতরাতে পৈতৃক প্রাণ আমরা হারাচ্ছি। কে আমাদের দিকে তাকাচ্ছে? কি লাভ এই ধর্ম করে? এই ধর্মের যারা নিদান দেন, যারা পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন, তাদের দৃষ্টিতে এই ধর্মাবলম্বী পেছনে পড়ে এই যে মানুষ কোটি কোটি, তাদের বিষয় যখন আমরা তুলবার চেষ্টা করি, তারা তো মুখ ফিরিয়ে নেয়। তাহলে এই ধর্মের সঙ্গে থেকে আমার কি লাভ? তিনি ধর্মান্তরিত হয়েছেন, তিনি বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছেন, তিনি সংবিধান তৈরি করেছেন এবং এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতার বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে অন্তর্ভুক্ত করেছেন। তিনি দেশের প্রধান, যে নতুন সরকার তৈরি হয়েছে তার মধ্যে মন্ত্রিত্বও করেছেন। তাহলে এই যে বিষয়, আপনি চাইলে ধর্মান্তরিত হতে পারে, কিন্তু মূল যে কথা ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রের ধর্ম থাকবে না। সব ধর্ম রাষ্ট্রের চোখে সমান। কোন ধর্মের প্রতি রাষ্ট্রের যারা ধারক বাহক, রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ আনুগত্য, দুর্বলতা দেখানো যাবে না। তাহলে ঐক্য, সংহতি আক্রান্ত হবে, বিধ্বস্ত হবে। এটা কোনো মতেই হতে দেওয়া যায় না। ধর্মের নামে দল করা যাবে না, রাজনৈতিক দল ধর্মের কথা বলে ভোট চাওয়া যাবে না। যদি কেউ ধর্মের সুড়সুড়ি দিয়ে ভোটে যেতে, কোর্টে যদি মামলা হয়, তথ্য সহ যদি প্রমাণ স্থাপন করা যায় যিনি জিতলেন, এটা বাতিল হয়ে যাবে। যাকে হারালেন তাকে চাইলে বিচারকরা তাকেই জয়ী বলে ঘোষণা করতে পারেন, অথবা নির্বাচন কমিশনকে বলতে পারেন এই কেন্দ্রে আবার নতুন করে ভোট হবে, তারিখ ঘোষণা করুন। 52 সালের পর থেকে আমাদের দেশে এরকম অসংখ্য মামলা হয়েছে। এমনকি আমাদের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তক বলা হয়েছে একে এই ধর্মের থেকে আলাদা রাখতে হবে। এই ধর্মের পোকাটা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে না। বাচ্চা ও আ ক খ শিখছে, এবিসিডি শিখছে, 1 2 3 এগুলো শিখছে। ভালো মন্দ ঠিক করে বুঝে না, মা মাসির ফারাক বুঝে না, কাকা জ্যাঠা ফারাক বুঝে না। তার মধ্যে যদি আমি ধর্মের পোকাটা ঢুকিয়ে দিই, এটা কিলবিল করবে, সে তো বিভ্রান্ত হবে, বিপদগাম। তাকে বড় হতে দাও, চেতনা অর্জন করতে দাও, ভালো মন্দ বিচার করতে দাও। ধর্ম বলতে সে কি বুঝে তাকে বুঝতে দাও। সে যদি কোনো ধর্ম অনুসরণ করতে চায় করবে, এই স্বাধীনতা তার আছে। আর সে যদি ঠিক করে না আমি কোনো ধর্ম টর্ম করবো না, আমি মানুষের মধ্যে আছি, মানুষের ভালো করাই, সুখ দুঃখ তার সাথে নিজেকে যুক্ত রাখাই আমার ধর্ম, তাহলে এটাই তার হবে। আমরা কমিউনিস্টরা যেটা বলি, এই জায়গাটায় আজকে
দেখা যাচ্ছে আক্রান্ত হচ্ছে। তাহলে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, ধর্মনিরপেক্ষতা আক্রান্ত হচ্ছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, ভোট হবে 5 বছর পর পর, যেমন আমরা যাচ্ছি। 19 তারিখ থেকে আরম্ভ হবে, জুন মাসের 1 তারিখ শেষ হবে, 4 তারিখ গোনা হবে। তো এই নির্বাচন কে করবে? নির্বাচন কমিশন, স্বতন্ত্র স্বয়ংশাসিত একটা সংস্থা। সরকারের কোনো হস্তক্ষেপ এই নির্বাচন কমিশনের উপর থাকবে না। যখন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হবে, তখন থেকে বিধানসভা হলে পর সেই রাজ্য সরকারের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। পার্লামেন্ট ইলেকশন, সারা দেশের প্রশাসনিক ক্ষমতা, মূল বিষয়গুলো নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। প্রধানমন্ত্রীর কথা চলবে না, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা চলবে না, এটা বুঝতে হবে। এবং নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হচ্ছে সরকার দল, অসরকারি দল যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে সমান সুযোগ থাকবে, সমান অধিকার থাকবে। শাসক দল বিশেষ সুযোগ ভোগ করবে, আর যারা অশাসক তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হবে। তাহলে তো চলবে না। খেলার মাঠ, এটা ফুটবল খেলার মাঠই হোক, হকি খেলার মাঠই হোক, ক্রিকেট খেলার মাঠই হোক, একদিকে উঁচু একদিকে নিচে তো হবে না, সমান মাঠ। না হলে খেলাটা কি করে হবে? কাজে এই রাজনীতির রঙ্গমঞ্চ যে মাঠে হবে, এটা সবার জন্য সমান থাকবে, অধিকার সমান থাকবে। কে দেখবে? নির্বাচন কমিশন দেখবে। এই কমিশন কি করে তৈরি হবে? এতদিন যাবৎ যাচ্ছিল, তাকে নস্যাৎ করে দিয়েছেন নরেন্দ্র মোদী, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের, দেশের প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট, যেটাকে লোয়ার হাউস বলে, তাতে যিনি বিরোধী দলের নেতা, এই 3 জন মিলে একটা প্যানেল অফ মেম্বার্স, চিফ ইলেকশন কমিশনার এবং তার সঙ্গে 2 জন সদস্য, তাদের তালিকা তৈরি করে হোম মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি, তার মাধ্যমে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠাবেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোম মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রির ক্লিয়ারেন্স পাওয়ার পর স্বাক্ষর করবেন, এটা কার্যকরী হবে। বাতিল করে দিলেন এই পদ্ধতি নরেন্দ্র মোদী। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট তার নাম বাতিল করে সেখানে প্রধানমন্ত্রী তার পছন্দের মন্ত্রী তার মন্ত্রিসভা থেকে যুক্ত করেছেন। তাহলে প্রধানমন্ত্রী একজন, তার মন্ত্রিসভার পছন্দের লোক মন্ত্রী তিনি আরেকজন, 2 জন, তৃতীয় জন বিরোধী দলের নেতা। সহমত যদি না হয় এই 3 জনের নাম পাঠাবার ক্ষেত্রে, তাহলে প্রধানমন্ত্রী আর তার মন্ত্রী 2 জন মিললেই তো সংখ্যাগরিষ্ঠ, তারা যা ঠিক করবেন, তারা যা পাঠাবেন, এটাই হবে। এ কারণে বলছি এটা বগল দাবা হয়ে গেছে। আমি আজকে আপনাদের এখানে আসার আগে দ্য হিন্দু পত্রিকা পড়ছিলাম, যারা পড়েন তাদেরকে আমি অনুরোধ করব, প্রথম পৃষ্ঠার ডান দিকে অসাধারণ একটা সংবাদ। আন্তর্জাতিক যে তথ্য সংগ্রাহক একটি সংগঠন আমাদের এই ভোটের মুখে নানা ধরনের তথ্যাদি সংগ্রহ করছেন। এর মধ্যে ইন্টারেস্টিং তথ্য হচ্ছে এই যে ধর্ম নিরপেক্ষতার কথা আমরা বলছি, মোদিরা, বিজেপি, আরএসএস, তারা ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দু রাষ্ট্র করতে চাইছেন। এই প্রশ্নকে সামনে রেখে তারা একটা বিরাট সংখ্যক মানুষের সঙ্গে মতের আদান প্রদান করেছেন। তাতে গিয়ে দেখা গেছে 78% গ্রাম শহর মিলিয়ে তারা বলছেন ধর্ম যার, রাষ্ট্র সবার, কে কোন ধর্ম করবে না করবে তার ব্যাপার। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষে সব ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে একসাথে আমাদের চলতে হবে। ধর্ম নিরপেক্ষতার যে আদর্শ, এটা রক্ষা করতে হবে। সো ওয়ান্ডারফুল। এটা আমার মস্তিষ্ক প্রশ্ন, আমি বলছি না। আপনাদের এখানে আসার আগে আমি পড়ছিলাম, তখন ফোন গেল যে এবার রওনা হন, আমরা মিটিং আরম্ভ করছি। দ্বিতীয় বলছি, যে নির্বাচন কমিশনের কথা বললাম, তাতে 58% বলছেন এই নির্বাচন কমিশনের উপর আমাদের বিশ্বাস নাই, এটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আমার কথা না, আমরা বললে বলবেন আপনারা কমিউনিস্টরা বলছেন। আমি তার জন্য অনুরোধ করছি, এই পত্রিকাটা যদি কারোর ঘরে থাকে পড়বেন, যদি না থাকে ইংরেজি বুঝতে যাদের অসুবিধা হয় না, তারা কারোর কাছ থেকে নিয়ে পড়ে নেবেন দয়া করে, আজকে রাত্রে অথবা কালকে সকালে। দেখবেন আমি তৈরি করে কোনো কথা বলছি কিনা। আমরা তো এইভাবে বলতে অভ্যস্ত না।
আপনার এই যে ভোটের মেশিন, এই সম্পর্কে প্রশ্ন, তাতে জবাব দিয়েছেন 48% মানুষ এতে কারচুপি করার সুযোগ আছে, কারচুপি হচ্ছে, কাজে এর উপর আমাদের বিশ্বাস নাই। আমি 3টা গুরুত্বপূর্ণ বিষয় বললাম, ফোন যাওয়ার কারণে 7 এবং 10 পৃষ্ঠায়ও আরো কিছু তথ্যাদি আছে, কিন্তু আমি পড়ে আসতে পারিনি। যতটা আমি পড়তে পারলাম তার থেকে 3টা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে উপস্থিত করলাম। এই হচ্ছে দেশের মানুষের মানসিকতা। দিস ইজ ইন্ডিয়া। নরেন্দ্র মোদী, আপনার এখন হঠাৎ করে মনে হচ্ছে রাষ্ট্র এটাই প্রথম, এটা সর্বনাশ করছেন, ধ্বংস করছেন। এখানে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করার চেষ্টা করছেন ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে। তার জন্য স্লোগান দিচ্ছেন লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, নগর সব ভোট একসাথে হবে। এক দেশ, এক ভোট, এক ভাষা, এক কৃষ্টি, এক সংস্কৃতি, এক খাদ্যের অভ্যাস। এটা কি কথা? ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে যে একতা, এটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। 67 সাল পর্যন্ত একসাথেই লোকসভা, বিধানসভার ভোট হতো, রাজনৈতিক পরিস্থিতির পরিমণ্ডলের পরিবর্তন হয়। 67 সালে এই দেশের 6 থেকে 7টা রাজ্যে কংগ্রেস পরাস্ত হয়, ক্ষমতা থেকে উচ্ছেদ হয়, ভেঙে যায় সরকার, বেরিয়ে যান কংগ্রেস থেকে, নতুন করে ভোট হয়, ভিন্ন দল সরকারে আসেন। এই শুরু হলো এক এক সময় একের রাজ্যের বিধানসভার নির্বাচন, তারপরে লোকসভা তো হতে শুরু করলো। আমরা এই যে 18তম লোকসভার নির্বাচন করছি। প্রথম লোকসভা নির্বাচন কখন হয়েছিল? 51-52 সালে। 51 সালে শুরু হয়েছিল, 4 মাস সময় নিয়ে 52 সালে গিয়ে ভোট শেষ হয়েছে। 52 সালে প্রথম আমাদের লোকসভা গঠিত হয়েছে। 5 বছর পর পর তা যদি হতো তাহলে এটা তো 18তম লোকসভা নির্বাচন হওয়ার কথা না, 15 কিংবা 16তম। তাহলে কেন হচ্ছে? সাধারণ লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে সরকার তৈরি হয়েছে, কিন্তু 5 বছর চলতে পারছে না, দল ভেঙে গেছে, সরকার ভেঙে গেছে, আবার নতুন করে নির্বাচন করতে হয়েছে। তার জন্যই আমাদের এই নির্বাচন 15-16 না হয়ে 18তম হচ্ছে। তা আপনি কি করে বলছেন একসাথে হবে? সংবিধান পাল্টাতে হবে, আইন পাল্টাতে হবে, নীতি পাল্টাতে হবে, এবং গোটা জিনিসটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা তার বেদমূলে আক্রমণ। যুক্তরাষ্ট্রের ব্যবস্থার বেদমূলে আক্রমণ মানে গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ, সংসদীয় ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ, আমাদের সংবিধানের বিরুদ্ধে আক্রমণ। কি ব্যাপার? আপনারা দেখছেন নির্বাচনের মধ্যে দিয়ে কি তৈরি হয়? পার্লামেন্ট তৈরি হয়, মন্ত্রিসভা তৈরি হয়, সংখ্যাগরিষ্ঠ যারা তারা সরকার তৈরি করেন, সংখ্যালঘিষ্ঠ যারা তারা বিরোধী দল। সবাই কথা বলবে, সরকার পক্ষ বলবে, বিরোধী দল কথা বলবে, আইন ইত্যাদি তৈরি করার দায়িত্ব সরকার। তারা খসড়া তৈরি করে উপস্থিত করবেন, বিরোধীরা মত দেবেন। এইটাই তো পদ্ধতি এতদিন চলে আসছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বে 10 বছর যখন পূর্ণ করতে যাচ্ছেন, কি দেখা যাচ্ছে? এই লাস্ট এই লোকসভা নির্বাচনের আগে স্বল্প সময়ের জন্য এখানে যে ছোট্ট বাজেট অধিবেশন হলো, তার আগের যে অধিবেশন, লোকসভা রাজ্যসভার 146 জন এমপিকে বিরোধী দলে সাসপেন্ড করে বের করে দিয়ে একটার পর একটা কালো আইন তৈরি করেছে। কোন আইন? ব্রিটিশের আমলে তৈরি হয়েছিল, স্বাধীনতা সংগ্রামকে পর্যুদস্ত করার জন্য, দাবিয়ে রাখবার জন্য। দেশ স্বাধীন হওয়ার পর এই আইনগুলিকে ভিত্তি করে যখন বিভিন্ন মামলা মোকদ্দমা হতো, এগুলো নিয়ে যারা আক্রান্ত তারা যখন কোর্টে যেতেন, নিচের কোর্ট থেকে যখন উপরের কোর্টে যায়, বিশেষ করে সুপ্রিম কোর্টে আমাদের যারা বিচারকরা, ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, একাধিকবার বলবার চেষ্টা করেছেন কেন এই আইনগুলো এখন আমাদের দেশে থাকবে। এটা ব্রিটিশের কালো আইন, ব্রিটিশ দাঁড়িয়েছে, আমরা স্বাধীন হয়েছি, আমরা এই আইন কেন আমাদের দেশে থাকবে? এই আইনগুলি কেন বাতিল করা হচ্ছে না? সেই আইন 146 জন এমপিকে বের করে দিয়ে, পার্লামেন্টে ঢুকতে না দিয়ে, একটার পর একটা বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করে টুটে টিপে ধরে এই কালো আইনগুলি আরো আক্রমণ তীব্র করবার জন্য নতুন নতুন বিষয় যুক্ত করেছে।
এগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মানুষ, কি হবে ভবিষ্যৎ ঠিক করবে। তাহলে আপনি আজকে হঠাৎ করে বলছেন প্রথম হচ্ছে রাষ্ট্রের চিন্তা, রাষ্ট্রটাকেই তো আপনি একের পর এক আঘাতের মধ্য দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। কেন এখন এটা বলতে বাধ্য হচ্ছেন? মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই যে 27টা রাজনৈতিক দল, আমরাই প্রথম স্লোগান তুলেছিলাম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। 2022 সালে আমাদের 23তম পার্টি কংগ্রেস থেকে সর্বনাশের দিকে নিয়ে চলেছে, ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে চাইছে, মানুষের অধিকার হরণ করতে চাইছে, লুটেরাদের স্বার্থে গোটা দেশকে তাদের পায়ের তলায় জলাঞ্জলি দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের পদলেহনকারী হিসেবে, জুনিয়র পার্টনার হিসাবে আমাদের দেশের স্বাধীন সত্তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এদেরকে ক্ষমতায় রাখলে ভারত থাকবে না। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি জানতাম, আমরা এখন এটা বুঝি সারা ভারতবর্ষের আমাদের শক্তি এরকম না যে আমরা একটাই চাইলে সব জিনিস পাল্টে ফেলতে পারবো। সেই জায়গায় ওখান থেকে আমরা আবেদন দিয়েছিলাম, সেই বক্তব্য নিয়ে গেছি আমরা। দেশ রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে, ধর্মনিরপেক্ষতার মতাদর্শ রক্ষা করতে হবে। এটা করতে গেলে পর মোদি থাকবে, বিজেপি থাকবে, আরএসএস সরকার নিয়ন্ত্রণ করবে, আর এগুলি রক্ষা হবে। এটা আকাশ কুসুম কল্পনা, এরাই তো ধ্বংস করছে। তাহলে এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করো এবং সামনের রাজনৈতিক উচ্চতর পর্যায়ের যে সংবাদ নির্বাচন, ওখানে তাদেরকে পরাস্ত করো। সময় লেগেছে। 26টা 27টা দল একটা জায়গায় এসছেন, যার যার দলের নিজস্ব চিন্তা আছে, ভাবনা আছে, সংগঠন আছে। এই সমস্ত কিছুকে দূরে রেখে একটা জায়গায় সাধারণ ঐক্যমতের ভিত্তিতে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে। কি স্লোগান? দেশ আগে, সংবিধান আগে, গণতন্ত্র আগে, ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শ, তার যে নীতিমালা, এটা আগে, এটাকে রক্ষা করতে হবে। এটাকে যদি রক্ষা করা না যায়, মানুষকে বেঁচে বেঁচে থাকতে গেলে পর শুধু আপনার গণতন্ত্রের হাওয়া খেয়ে তো ক্ষুধার জ্বালা নিবৃত্ত করা যায় না। মানুষের খাওয়া চাই, রোজগার চাই, আয় চাই, উপার্জন চাই, চাকরি চাই, এগুলো নাই। কৃষক ফসলের ন্যায্য দাম পায় না, বেকার কাজ পায় না, তাহলে কি করে হবে? শিক্ষক, কেরানি, কর্মচারী, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, ডিএনএস অ্যালাউন্স বাড়ছে না, বেতন ভাতা বাড়ছে না, তাহলে তারা কি করে বাঁচবেন? তাদের জীবনধারা অন্যান্য সাধারণ মানুষ থেকে একটু আলাদা হয়ে গেছে, চট করে এটা পরিবর্তন করতে পারবেন না। এই জায়গায় মানুষের বেঁচে পড়তে থাকার জন্য অর্থনৈতিক অস্তিত্ব রক্ষার প্রশ্নের সাথে যে মূল বিষয়গুলি যুক্ত, এগুলোর জন্য লড়াই করতে গেলে পরে যে অধিকার সংবিধান আমাকে দিয়েছে, সেই সংবিধানটাকেই যদি ধ্বংস করে দেয়, এই অধিকারের জন্য লড়াই কিসের ভিত্তিতে আমি করব? এই দুটোকে মিলে একসাথে করে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। ব্যাখ্যা করে কি বলা হলো? বিজেপি আমাদের দেশের যে নির্বাচনী পদ্ধতি, ফার্স্ট পাস্ট দি পোস্ট, এই যে সিস্টেম, ভোট ভাগ হচ্ছে, এতে যে বেশি ভোট পাচ্ছে, সব মিলিয়ে কত ভোট, তাতে কত ভোট পেল এটা না। 5টা দল লড়াই করছে, তার মধ্যে 1 নম্বর 2 নম্বর পাশাপাশি যে লড়ছে, হয়তো 500, 700, 1000, 2000 ভোটের ব্যবধান, এদের মধ্যে যে বেশি পেল তিনি জিতলেন। এটাই ফার্স্ট পাস্ট দি পোস্ট আমাদের দেশের সিস্টেম। আমরা কমিউনিস্টরা এটাকে সমর্থন করি না। এই কারণে আমরা বলছি আমাদের কর্মসূচিতে জনগণতান্ত্রিক সরকার যখন আমরা তৈরি করব, সব দল গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যাদের আছে ভোটে অংশগ্রহণ করবেন, শুধু কমিউনিস্টরা না। এবং সব দলের প্রতিনিধি পার্লামেন্টে যাবেন। কিসের ভিত্তিতে? যে দল যত পার্সেন্ট ভোট পাবেন, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এটা নাই এখন। তৃতীয় কি কথা গুরুত্বপূর্ণ? যে কথা বলে ভোট নিলেন, জিতলেন, গেলেন, গিয়ে উল্টো কথা বলতে শুরু করলেন, এই যেমন নরেন্দ্র মোদীরা করছেন, আমাদের কমিউনিস্টদের বক্তব্য হচ্ছে এরকম যারা করবে, ভোট যারা দিলেন তাদের অধিকার থাকবে তাদেরকে ফিরিয়ে আনা, রাইট টু রিটার্ন, কল ব্যাক। এটা হচ্ছে গণতন্ত্র। তো এটা নাই আমাদের এখানে।
এখন যেটা চালু আছে ফার্স্ট ফার্স্ট পোস্ট, কম ভোটে জিতেও যারা সংখ্যা বাড়িয়ে নিয়ে সরকার চালাচ্ছে তারা এখন এই পদ্ধতির মধ্য দিয়ে দেখা যাচ্ছে ভোট ভাগাভাগির মধ্য দিয়ে সরকার চলছে। আমাদের দেশের স্বাধীনতার পর থেকে জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে নরেন্দ্র মোদী পর্যন্ত 18 জন প্রধানমন্ত্রী, আমি যা তথ্য ঘেটে দেখলাম, কোন সরকারি সারা দেশের যে মোট ভোট লোকসভার নির্বাচনে হয় 50% ভোট পায়নি স্বাধীনতার পর থেকে, জওহরলাল নেহরুর সময় থেকে বলছি, তার থেকে কম। কাজে এই জায়গায় যেটা আবেদন, এই যে বিরোধী দলের ভোট শাসক দলের বিরুদ্ধে যারা, এটার মধ্যে যে বিভাজন, এটা আটকাতে পারলি এদেরকে পরাস্ত করা যাবে। বিজেপিকে পরাস্ত করে কঠিন না, দেখে পরাস্ত করে যাবে। সেই জায়গায় বলা হলো 543টা কেন্দ্রে ভোট হবে। আমরা যদি প্রত্যেকটা কেন্দ্রে বিজেপির একজন প্রার্থীর বিরুদ্ধে একজন করে এই 24, 25, 26, 27টা দল মিলে একজন প্রার্থী দাঁড় করতে পারি, তাহলে তো বিজেপির বিরুদ্ধে যে ভোটটা আছে এটা যে ভাগ বাটোয়ারা করে ক্ষমতা দখল করছে এটা বন্ধ হবে, এদের পরাস্ত করা যাবে, অনেক বেশি ভোট পাওয়া যাবে। এই লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। নরেন্দ্র মোদীর মাথা খারাপ হয়ে গেছে, বিজেপির মাথা খারাপ হয়ে গেছে, RSS এর মাথা খারাপ হয়ে গেছে, তাদের আভ্যন্তরীণ কিছু অ্যাসেসমেন্ট আছে, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা প্রকাশ্যে বলে না, পত্রপত্রিকা এগুলি দিচ্ছে। কি দরকার আমাদের এগুলি ব্যাপার করা? আমি এগুলি যাচ্ছি না, চিন্তিত। তার জন্য যেদিন দিল্লিতে ইন্ডিয়া ব্লক তৈরি হলো, সেদিন রাত্র 12টায় দিল্লির বুকে অবস্থিত 5 তারা হোটেলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 32টা 34 দলের প্রতিনিধিদের দেশের বিভিন্ন জায়গা থেকে জড়ো করে, যার মধ্যে আমাদের ত্রিপুরার IPFTও আছে, আপনাদের বোঝার জন্য বলছি, তারা ইন্ডিয়া মঞ্চ থেকে অনেক বড় এটা দেখাবার চেষ্টা করেছে। ওখানেই শেষ না, ভেতর থেকে বাইরে থেকে এই ইন্ডিয়া মঞ্চকে দুর্বল করার জন্য, বিভ্রান্ত করার জন্য, বিপদগামী করার জন্য চেষ্টা অব্যাহত আছে। আমি এগুলো বিস্তৃত বলছি না, আপনারা খবর রাখেন, জানেন। এখানে অন্তত যে মানুষরা শুনছেন, বসে বা দূর থেকে দাঁড়িয়ে বা ঘরে বসে, এবং আমার একটা প্রচার উপস্থিত করার চেষ্টা হচ্ছে, কোথায় ইন্ডিয়া ব্লক? ইন্ডিয়া ব্লক যদি নাই থাকে তাহলে শয়নে স্বপনে জাগরণে ইন্ডিয়া ব্লক কেন বলছেন? ইন্ডিয়ার শব্দটাই পরিবর্তন করে ভারত শব্দ নিলেন। আর ভারত আর ইন্ডিয়া দুটোই তো আমাদের সংবিধানের প্রথম যে অনুচ্ছেদ তার মধ্যে উল্লেখ করেছে, ইন্ডিয়া মিন্স ভারত। ইন্ডিয়া বলা বন্ধ করে দিয়েছে। মানে আতঙ্ক কোন জায়গায় গেলে পর এরকমটা হতে পারে, এটা দুর্বলতা, এটা শক্তির লক্ষণ না। আমরা কি লক্ষ্য করছি এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে একটার পর একটা রাজ্যে এই যে 27 দলের ব্লক, তারপরে আবার নতুন নতুন দল ছোটখাটো বিভিন্ন রাজ্য যুক্ত হচ্ছেন, তাদের নিয়ে যেই রাজ্যে যতটা দল কাজ করছে তারা তাদের রাজ্যের আসন সমঝোতা করছে। উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি আসন, ওখানে যারা বেশি আসন পাবে তাদের পক্ষে দিল্লিতে সরকার তৈরি করতে সুবিধা। এটা জওহরলাল নেহরুর সময় থেকে, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, যারা খবর রাখেন, তথ্য নিয়ে আদান প্রদান করেন, তারা জানেন এগুলো। এখন এই লোকসভাতে 80 আসনের মধ্যে বিজেপির 66 জন এমপি, বুঝতে পারছেন, মেজরিটি। বিরোধী দলের ভোট ছত্রখান করে এতগুলো আসন দখল করতে পেরেছে। এবার 80 আসনে সমঝোতা হয়েছে 4-5টা রাজনৈতিক দল, অখিলেশ যাদবের নেতৃত্বে কংগ্রেস সহ ভাগবাটোয়ারা করে নিয়েছেন। অখিলেশ যাদবের দল ছাড়া বাকি যারা, তারা যে যা আসন চেয়েছিলেন মোটামুটি কথা বলে আসন চিহ্নিত করে দিয়েছেন, তারা তাদের প্রার্থী ঠিক করছেন। অখিলেশ যাদবের হাতে বেশি আসন, তিনি অপেক্ষা করছেন যদি আরো 1-2টা এরকম সহযোগী শক্তি আসে, তাহলে তার যে
হাতে যে আসন তার দলের জন্য দরকার ওখান থেকে 3-4টা আসন ছাড়বেন, এই উদার দৃষ্টিভঙ্গি নিয়ে উত্তরপ্রদেশে লড়াইটার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাথা খারাপ হবে না বিজেপি? খারাপ হবে তো। মহারাষ্ট্র সেকেন্ড লার্জেস্ট, 48টা আসন। গত পরশুদিন তার একদিন পর্যন্ত 42টা ঠিক, 6টা নিয়ে সমঝোতা হচ্ছে না, তাহলে কি হবে? বন্ধুত্ব সুলভ প্রতিযোগিতা হবে। এটা একটা অবাস্তব কথা। প্রতিযোগিতা হবে, লড়াই হবে, এটা বন্ধুত্ব সুলভ হবে কি? লড়াই তো লড়াই। আলটিমেটলি দে হ্যাভ রিয়েলাইজড, তারা বুঝতে পেরেছেন। দেখা গেল গত পরশুদিন এটা ফাইনাল করেছেন, এই 48টা আসনেই 3-4টা দল সমঝোতা করে নিয়েছে লড়াইয়ের ময়দানে। বিহার 40টা আসন, 3টা বামফ্রন্ট, আরজেডি এবং কংগ্রেস আসন ভাগ করে নিয়েছেন। আজকে আমি পত্রিকায় দেখলাম আরজেডি দল তাদের যে 26টা আসন প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে, অন্যান্য দল নাম ঘোষণা করতে শুরু করেছে। দিল্লি গতবার লোকসভা নির্বাচন 7টা আসন, আপ একদিকে কংগ্রেস আরেকদিকে, একজনের মুখ আরেকজন দেখে না, অজাত শত্রুর মতো সুযোগ নিয়ে বিজেপি 7টা আসনে জিতে গেল, বিধানসভায় কিন্তু জিততে পারে না। এবার আপ এবং কংগ্রেস সমঝোতা করেছে, 4টাতে আপ লড়বে, 3টাতে কংগ্রেস লড়বে। এই কারণেই বোধ হয় তার যে মুখ্যমন্ত্রী তাকে জেলখানায় ঢুকিয়ে মনে করছে কেল্লাফাতি করবো। উল্টা হবে, উল্টা হবে। শুধু দিল্লিতেই এই 7 আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বিজেপির পরাজয়, এই যে বার্তা সারা ভারতবর্ষে ছড়ে পড়ছে। বিজেপির যে ক্লেদাক্ত চেহারা এটা উন্মোচিত হচ্ছে, উদ্ঘাটিত হচ্ছে। গোয়াতে সমঝোতা হয়েছে, হিমাচলে সমঝোতা হয়েছে, রাজস্থানে সমঝোতা হয়েছে, পশ্চিমবাংলায় আপনারা দেখছেন 42টা আসন। ওখানে তো তৃণমূল আর বিজেপি বাহ্যিক লড়াই। ওখানকার মানুষ বলছেন এরা তো স্টেজ ম্যানেজ, এরা ভোট আসলে একে অপরকে গালমন্দ করে, ভেতরের মতো তাদের সমঝোতা আছে। আজকেও আমি পত্রিকা পড়ছিলাম, এটা আনন্দবাজার পত্রিকা, অন্য পত্রিকা না, এটা দেশের কথার কথা বলছি না। তাহলে বলবেন দেশের কথা তো এরকমই লিখবে না, আনন্দবাজারের কথা বলছি। এই জায়গায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট এই কংগ্রেসকে সাথে নিয়ে 42 আসনে আসন সমঝোতা করার দিকে এগিয়ে চলেছেন। অধিকাংশ আসনে চূড়ান্ত হয়ে গেছে, অল্প কিছু আসন আছে এদিক সেদিক, সেগুলি তারা দেখভাল করার চেষ্টা করছেন। কংগ্রেসের নেতা বলছেন 0 আসনও যদি পাই, বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়েছি, আমরা শেষ অবধি 0 আসন পেলেও আপনাদের সঙ্গেই থাকবো। আমি কংগ্রেস দলের নেতা, তিনি এখন হচ্ছেন পার্লামেন্টের বিরোধী দলের নেতা, আমি তার কথা বলছি, এটা আমার কথা না। তাহলে এইভাবে দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে বড় বড় যে রাজ্য যেখানে বেশি বেশি আসন, সেই জায়গাগুলিতে একের পর এক সমঝোতা করে কিন্তু এই ইন্ডিয়া ব্লক অগ্রসর হচ্ছে। স্বাভাবিক কারণে নরেন্দ্র মোদী বুঝতে পারছেন, এবং এই যে তথ্য আমি আপনাদের সামনে উপস্থিত করলাম দা হিন্দু পত্রিকার, মানুষের মনোভাবটা কি, তারা কোন দিকে নিয়ে যেতে চাইছে দেশকে, মানুষ এর বিরুদ্ধে কিভাবে কথা বলবার চেষ্টা করছে, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের দেশে ওরা যা চাইছেন, চাইলেই এটা তারা করতে পারবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এরকম পরিস্থিতিতে আমাদের ত্রিপুরার নির্বাচন এসছে, 2টো আসন। প্রশ্ন উঠছে, আরে আপনারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 52 সাল থেকে নির্বাচন করছেন, 2টো আসনে লড়াই করেন, এবার একটা কেন? আবার কংগ্রেসকেও কেউ প্রশ্ন করছেন, আপনারাও নির্বাচনে 2টোতেই লড়াই করেন, এবার একটাতে কেন? আমরা ঠিক করেছি 2 দলই 2টো আসনে আমরা লড়াই করব, 2 পক্ষের ভোট আমরা একটা জায়গায় আনবো। এটার ভাগের সুযোগ নিয়ে বিজেপি যাতে 2টো আসন জিততে না পারে, তাহলে তো সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে পরাস্ত করে বিকল্প সরকার তৈরি করার যে আহ্বান এসছে, এটা তো বাস্তবিত করা কঠিন হবে। এই সুযোগ তো বিজেপিকে দেওয়া যায় না। আলোচনা করেই হয়েছে, আমরা কাস্তা হাতুড়ি তারা চিহ্ন ভোট দিতে অভ্যস্ত, হাত চিহ্নে কি করে দেব? আমি আপনাদের সামনে যাদের সামনে কথা বলছি, আপনারা 23-এর বিধানসভা নির্বাচনে গোপাল বাবুকে ভোট দেননি, কাস্তা হাতুড়ি তারকা চিহ্ন বাদ দিয়ে হাত চিহ্ন ভোট দেননি? আপনাদের কাছে এটা প্রশ্ন না। যেখানে বিধানসভার নির্বাচনে কাস্তা হাতুড়ি তারকা চিহ্ন ভোট দিয়েছেন,
তারা হয়তো কেউ কেউ প্রশ্ন তুলছেন। আমি কালকে যেখানে গেছিলাম শুনছিলাম এই প্রশ্নগুলো আছে, মিটিংয়ে দাঁড়িয়ে বলবার চেষ্টা করেছি চিহ্ন নিয়ে লড়াই করার সময় না। লড়াইটা দেশ রক্ষা, রাষ্ট্র রক্ষার, সংবিধান রক্ষা, গণতন্ত্র রক্ষা, ধর্মীয় যে আমাদের নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি এটাকে রক্ষা করা। আর এই সমস্ত জিনিস চুরমার করে দেবার জন্য এই স্লোগান নিয়ে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের বাছাই করা নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে ইডি লাগাচ্ছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সিবিআই কে লাগাচ্ছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, এবং ট্যাক্সও যারা বসায়, যাদের প্রস্তাব বাজেটের মধ্যে ঢুকে পাস করে, এই যে দপ্তরগুলো তাদেরকে ব্যবহার করছে। অসংসদীয়, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, বেআইনি, বেনিয়ম ক্ষমতায় টিকে থাকবার জন্য এটাকেই ফেসিবাদ বলে, এটাকেই ফেসিবাদ বলে। নরেন্দ্র মোদী এই জায়গায় দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাজে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, পরাস্ত করতে হবে। কোনো মতেই এই 24-এর নির্বাচনে তাদেরকে আবার সরকারে ফিরে আসার সুযোগ দেওয়া যায় না। ত্রিপুরায় এই দুটো আসনে তাদের পরাস্ত করা সম্ভব। 23-এর নির্বাচনে আপনারা দেখিয়ে দিয়েছেন এরা 18 নির্বাচনে 49.96% ভোট পেয়েছিল। আমরা এটাকে 51% আমরা বলছি। এবারকার নির্বাচনে এদের ভোট 39-এর নিচে চলে এসছে। কারণটা কি? 18 নির্বাচনে এত ভোট যে তারা পেলেন, কোথেকে আসলো এই ভোট? আমাদের কংগ্রেস বন্ধুরা তাদেরকে ভোট দিতে যারা অপ্রস্তুত ছিলেন, 2013-র ভোট কংগ্রেস 42% বেশি ভোট পেয়েছিল। 2018-র ভোট কংগ্রেস 2% নিচে চলে গেল। বাকি ভোটকে সিপিআইএম এর দিকে এসছে না তো, বামফ্রন্টের দিকে এসছে না তো। বামফ্রন্টের ভোট বরং 6 থেকে 7 কমেছে। বামফ্রন্টের নিজের যে ভোট এটা যদি 6 থেকে 7 কমে, কংগ্রেসের ভোট যদি বিরাট অংশ কমে যায়, আর বিজেপি 1.5 থেকে 51 হয়, তাহলে বুঝতে অসুবিধা কার ভোট কোথায় গেছে। 23-এর নির্বাচনে এই ভোটটা কমলো কেন? যে ভোট ভাগাভাগি বন্ধ করে কংগ্রেস 13 আসন, বামফ্রন্ট 47 আসন, 46টা বামফ্রন্টের সরাসরি, একটা ইন্ডিপেন্ডেন্ট আমরা সমর্থন করেছি। এই সবটা মিলিয়ে যখন ভূমিকা নেওয়া হলো, তাতে গিয়ে দেখা গেল 18-তে যাদের ভোট বিজেপির ভোট 2% থেকে 51% করতে সাহায্য করেছিল, তাদের একটা উল্লেখযোগ্য অংশ মোহমুক্ত হয়ে প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল। পলিটিক্যাল ব্যাপার ছিল, বামফ্রন্ট তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। এটা না বললে অর্ধসত্য বলা হবে, অসম্পূর্ণ থাকবে। আমাকে বলতেই হচ্ছে, তারা বুঝেছেন সর্বনাশ করে ফেলেছে। 1 বছরের ব্যবধানে চোখের জলে বুক ভাসাচ্ছেন, কথা বলছেন, আমরা ভুল করে ফেলেছি, নিজের পায়ে নিজেরা কুরুল বেড়েছি, আমাদের ক্ষমা করুন। বলুন আমাদের কি করতে হবে আবার আপনাদেরকে সরকার আনার জন্য। আমরা আস্তে আস্তে পিঠে হাত দিয়ে অথবা হাত জোর করে বলেছি এই অভিজ্ঞতার দরকার ছিল। আপনারা তো আমাদের বক্তৃতা বিশ্বাস করতেন না। এখন জীবনের চাক্ষুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রকৃত সত্য তার সন্ধান পাচ্ছেন। কে মিত্র, কে শত্রু, কে প্রতারক, কে প্রবঞ্চক, কারা প্রকৃত অর্থেই তাদের সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রের সঙ্গে লড়াই করে রাজ্যের সামর্থ্যকে এক জায়গায় করে আপনার স্বার্থ রক্ষা করার জন্য ভূমিকা নেওয়ার চেষ্টা করে। আপনি বুঝতে পারছেন? এই শিক্ষাটাকে পাথেয় করে সামনের দিনে এই যে চলমান লড়াই সংগ্রাম, আমরা মিছিল করছি, মিটিং করছি, ধর্মঘট করছি, আন্দোলন করছি, শুধু ভোট না, তাতে আপনারাও অংশগ্রহণ করুন। এর মধ্য দিয়েই যখন সময় আসবে তখন আপনি আপনার যথাযোগ্য পদক্ষেপ, ভূমিকা, অবস্থান গ্রহণ করবেন। সেই মানুষ তারাই তো ভোট দেয়নি 2023-এর নির্বাচনে। এরা যে 39% ভোট পেয়েছে, এর মধ্যে 15 থেকে 17%, আমি কম করে বলছি, এই ভোট ভোটাররা সরাসরি ভাবে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারেনি, ভোট দেয়নি। তারা গেলে ভোট দিত না বিজেপিকে, তার জন্য তাদেরকে যেতে দেয়নি।
ঘরে আটকে রেখেছে, বাড়ি থেকে বেরোতে দেয়। যারা বেরিয়েছে তাদেরকে পিটিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তাদের মাসলম্যান যারা, এদের ব্যবহার করে ভোটের যে সন্ত্রাস তারা সংগঠিত করেছে, এই ভোটগুলি তারা তাদের বাক্সে দিয়েছে। প্রকৃত অর্থে দেশের নির্বাচনে বিজেপির ভোট 25 ভাগেরও নিচে, 20-22 ভাগের বেশি না। এই পরিস্থিতি এরপর থেকে 1 বছর গেল, 6 বছর হয়েছে এই সরকারটা, কেন্দ্রের 10 বছর। কেন্দ্র যদি জনবিরোধী ভূমিকা নেয়, রাষ্ট্রবিরোধী ভূমিকা নেয়, কৃষকের স্বার্থের পরিপন্থী ভূমিকা নেয়, যুবকের স্বার্থের পরিপন্থী ভূমিকা নেয়, শ্রমিক কর্মচারীর স্বার্থের পরিপন্থী ভূমিকা নেয়, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী তাদের স্বার্থের পরিপন্থী ভূমিকা নেয়। ডাবল ইঞ্জিন গাড়ি একটা, ইঞ্জিন দুটো, স্টিয়ারিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। তার ইচ্ছার বাইরে কারোর কোনো রাজ্যের বিজেপি দলের মুখ্যমন্ত্রী যাওয়ার ক্ষমতা আছে, হিম্মত আছে? ত্রিপুরায় মোদী সারা ভারতবর্ষে যা করছেন, যে শত্রুতা করছেন জনগণের বিরুদ্ধে, এখানকার সরকারের ক্ষমতা আছে কিছু করার? আমি অন্য কিছু নাই বা বললাম। কাজেই এরকম একটা পরিস্থিতিতে এই 6 বছরে দেশ তো রসাতলে যাচ্ছে, এবং ত্রিপুরা দ্বীপ না, এই দেশেরই অঙ্গরাজ্য বিজেপি সরকার চালাচ্ছে, এটা আরো খারাপ জায়গায় চলে যাচ্ছে। আমি এই ফিরিস্তে দিয়ে আপনাদের ভারাক্রান্ত করতে চাইছি না। তো মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, কথা বললেই দেখা যাচ্ছে চোখ ছলছল করে জল পড়ছে, লাল হয়ে যাচ্ছে। কি করে এর থেকে আমরা রেহাই পাবো, কি করে এর থেকে আমরা পরিত্রাণ পাবো? এই জায়গাটাতেই তাদের কাছে আমাদের বক্তব্য রাখতে হচ্ছে। এটাই একটা সুযোগ, 19 তারিখ একটা সুযোগ, 26 তারিখ একটা সুযোগ ত্রিপুরার মানুষের। কেন্দ্রের সরকার পরিবর্তন করতে পারলে পর ওই খুঁটির জোরে ডাবল ইঞ্জিনের ত্রিপুরা সরকার যে কসরত করছে, এই খুঁটিটা উপরে ফেললে পর এতে যে দড়ি যাদের বাধা আছে, এরা কোন দিকে কে ছুটবে এরা নিজেরা এখন ভালো করে জানে না। কাজে ত্রিপুরার এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে গেলেও দিল্লির এই পরিবর্তন দরকার। এটা বিধানসভার ভোট না। তাই বারবার আমরা বলার চেষ্টা করি, এই লোকসভার ভোট বিধানসভার ভোটের চাইতে বরাবরই, লোকসভার ভোট বরাবরই বিধানসভার ভোটের চাইতে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ত্রিপুরার পরিস্থিতিতে বলছি, ত্রিপুরার বিধানসভার ভোটের চাইতে এই লোকসভার ভোট অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে সারা দেশে একদলীয় শাসন, ফ্যাসিস্ট সুলভ রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, সারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ত্রিপুরায় কি ঘটছে গত 5 বছর 6 বছর যাবত তারা জানে। আমরা বলছি, আমাদের 2 জন 4 জন 5 জন যারা এমপি লোকসভায় রাজ্যসভায় তারা তুলবার চেষ্টা করেছেন। আমাদের নেতৃত্ব সর্বভারতীয় ক্ষেত্রে সাংবাদিকদের সামনে এগুলো উপস্থিত করার চেষ্টা করেছেন। আমাদের পত্র পত্রিকা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আছে, লাখো লাখো কোটি কোটি হয়তো চলে না, কিন্তু বেরোয়, তাতে তথ্য যাচ্ছে। এগুলো থেকেই জাতীয় দলের বিভিন্ন রাজনৈতিক দল যারা ইন্ডিয়া ব্লক তৈরি করেছেন তারা উপলব্ধি করছেন, এতেও ত্রিপুরা হচ্ছে ফেসিবাদী রাষ্ট্র কায়েমের, এটা হচ্ছে একটা আপনার পরীক্ষাগার, ল্যাবরেটরি, ছোট্ট রাজ্য। ওখানে যদি সফল হয় সারা দেশটাকে এই জায়গায় নিয়ে যাবে। কাজে ওখানের এই অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় সঞ্জীবিত হয় এটা ত্রিপুরাকে থেকে মুক্ত করতে হবে। দেশের বুকে বিজেপি যাতে এটা কায়েম করতে না পারে তার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিতে হবে, এবং মানুষের অস্তিত্ব রক্ষার জন্য তার যে অর্থনৈতিক যে সমস্যাগুলো, জিনিসপত্রের দরদাম কম থেকে আরম্ভ করে চাকরি বাকরি ইত্যাদি, এগুলোর সমাধান করতে গেলেও এই সরকারটাকে ক্ষমতাচ্যুত না করলে এই সমস্যাগুলোর সমাধান নাই। শিক্ষা, টাকা যাদের আছে তাদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, রিক্সা শ্রমিক, দিনমজুর, ক্ষেত মজুর, যতই বাধা থাকুক ও পারবে না। এই হচ্ছে আইন, চলবে এই আইন। আমরা তো এটার বিরোধিতা করছি। স্বাস্থ্য, সরকার নতুন হাসপাতাল তৈরি করা বন্ধ করে দিয়েছে। শুধু ত্রিপুরার কথা বলছি না, ভারতবর্ষের কথা। ডাক্তার কম, নার্স কম, প্যারামেডিক্স কম। আমাদের দেশে কম আছে? আমাদের রাজ্যেই তো কয়েকশো ডাক্তার বসে আছে। ত্রিপুরার 2টো মেডিকেল কলেজ যেগুলি বামফ্রন্ট সরকার তৈরি করেছে, পাস করে, হাসপাতাল ডাক্তার নাই, নার্স নাই। নার্স ট্রেনিং নেওয়ার জন্য এক সময় ত্রিপুরার বাইরে যেত মেয়েরা। আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকার সময় ইনস্টিটিউট স্থাপন করেছি,
মেয়ে ছেলে উভয়কেই আমরা ট্রেনিং দিয়ে তৈরি করেছি। এরা বসে আছে শত শত স্বাস্থ্যকর্মী বসে আছে সারা ভারতবর্ষে। ওষুধের দাম বাড়ছে। আপনি 6 মাস আগে যে ওষুধ কিনলেন 50 টাকায়, 6 মাস পরে কিনতে গেলে 100 টাকা দিয়ে কিনতে হবে। ওই শুনছিলেন সুদীপ বাবু বলবার চেষ্টা করেছেন, আমি এটা বিস্তৃত করতে চাইছি না। এরাই তো ইলেকশন বন্ডে মাধ্যমে কোটি কোটি টাকা বিজেপির তহবিলে দিয়ে এদের এই কালোবাজারি 2 নম্বরই ওষুধের ব্যবসা গোটা ভারতবর্ষে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কাজেই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এর থেকে যদি আমরা বেরোতে চাই, একদিকে গণতন্ত্র সংবিধান, আরেকদিকে এই অর্থনৈতিক বিষয়, দুটোকে নিয়ে এখন রাষ্ট্রের কথা বলছেন সর্বনাশ করে। আর সর্বনাশ করার সুযোগ ভারতবর্ষের মানুষ আপনাকে দেবে এটা আমরা মনে করি না। তাই আপনাদের কাছে আবেদন করব, এই যে দুটো নির্বাচন, বিশেষ করে আমরা এখানে মিটিং করছি 19 তারিখের নির্বাচনের জন্য। আমাদের প্রার্থী জাতীয় কংগ্রেস দলের আশিস কুমার সাহা, তিনি প্রাদেশিক কংগ্রেস কমিটির নূতন সভাপতি, একাধিকবার বিধায়ক, সজ্জন মানুষ, তাকে জয়যুক্ত করতে হবে। এটা কংগ্রেসের জন্য না, কমিউনিস্টদের জন্য না, ত্রিপুরার জন্য, দেশের জন্য। সাহস করে বেরোন। এখনো যারা ঘর থেকে বেরো না, অথচ মনে প্রাণে সরকারটাকে পছন্দ করে না, যান, কথা বলুন, বোঝান, ঘর থেকে বের করুন, ভোটের দিন দলবদ্ধভাবে ভোট দিতে যান। 23-এর নির্বাচন আগরতলাতেও অনেককেই ভোট দিতে দেয়নি আপনাদের কেন্দ্র। এই লোকসভার নির্বাচনে এটা যাতে পুনরাবৃত্তি করতে না পারে, এটাকে রুখে দিতে হবে। আপনারাই পারেন সংঘবদ্ধভাবে, আমার ভোট আমি দেব, কাকে দেব না দেব আমি ঠিক করব। এটাকে যদি কেউ হরণ করার চেষ্টা করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেখানে আটকাবে বাধা দেওয়ার চেষ্টা করে বসে পড়ুন, রাস্তা আটকে দিন, ইলেকশন কমিশনের লোক ডাকুন, পুলিশ ডাকুন। আমরা ভোট দেবো কিনা বক্তৃতা করছেন, নির্বিঘ্ন ভোট, আমাকে যেতেই দিচ্ছে না, নিয়ে চলুন, আমরা ভোট দেব, অন্যরাও ভোট দেবে, সবাই মিলে ভোট দেব, সবাই মিলে ভোট দিয়ে বাড়িতে যাব। আমরা ভোট দিতে না পারলে কাউকে আমরা ভোট দিতে দেব না। এই দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে আপনি অন্যের ভোটের অধিকার হরণ করার জন্য এই কথা বলছেন না। সবাই মিলে যদি ভোট হয় আমি কেন ভোট দিতে পারবো না, এই দৃষ্টিভঙ্গিতে এই কথাটা বলছি। সেদিক থেকে আপনাদের কাছে আবেদন থাকবে, এই দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, সাহস নিয়ে আপনারা অগ্রসর হন এবং আশিস বাবুকে এখানে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার ক্ষেত্রে ভূমিকা নেন। 9 বিধানসভা কেন্দ্রে নানা প্রতিকূলতার মধ্যেও 23-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী গোপাল রায় মহোদয়কে আপনারা জয়যুক্ত করেছেন। আপনাদের কাছে বিশেষ করে আবেদন থাকবে, এই 9 বনপলিপুর বিধানসভা কেন্দ্রের যারা নির্বাচক মন্ডলী, 23-এর বিধানসভার নির্বাচনে যে ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাস্ত করে গোপাল বাবুকে আপনারা জয়যুক্ত করেছেন, তার চাইতে বেশি ভোটে আশিস বাবুকে ভোট দিয়ে আপনাদের বিধানসভা কেন্দ্র থেকে জয়যুক্ত করে পাঠাবার জন্য আপনাদেরকে অতিরিক্ত ভূমিকা নেওয়ার জন্য আবেদন জানিয়ে দীর্ঘক্ষণ আমি আপনাদের সামনে কথা বললাম, আমাকে বলতে দিলেন, আমি অনুপ্রাণিত বোধ করলাম। তার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার। আমরা কৃতজ্ঞ মাননীয়